আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 টেস্ট পরীক্ষার আগে আমরা বাংলা প্রথম সহ অন্যান্য সকল সাবজেক্টের সাজেশন আপলোড করেছিলাম। যেই সাজেশন ভিডিওগুলো এখন ইউটিউবের টপ র্যাঙ্কিংয়ে এবং এক একটা ভিডিও প্রায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ পর্যন্ত ভিউজ হয়েছে। আলহামদুলিল্লাহ যে প্রায় শিক্ষার্থী আমাদের ভিডিওগুলো দেখে আমাদের সাজেশনগুলো ফলো করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, কিন্তু টেস্ট পরীক্ষাটা পার হওয়ার পর এবং ফাইনাল পরীক্ষা যতই এগিয়ে আসছে হিউজ পরিমাণ শিক্ষার্থী আমাদের কাছে মেসেজ দিচ্ছে যে ভাইয়া আপনি তো টেস্ট পরীক্ষার আগে ভিডিও দিয়েছিলেন, ওইগুলোই কি এখন ফাইনালের জন্য পড়বো নাকি আলাদা করে কোনো কিছু দিবেন? যদি একটু আলাদা করে ভিডিও দিতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। আজকের ভিডিওটা বা আজকে থেকে পর্যায়ক্রমে আমরা প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করব এগুলোই হচ্ছে তোমার বোর্ড পরীক্ষার জন্য ফাইনাল সাজেশন, এগুলোই তোমাকে ফলো করতে হবে, এই অনুসারে তোমাকে প্রিপারেশন নিতে হবে। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনা রুটিন এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের বাংলা প্রথম পত্রের এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই চ্যালেঞ্জ ভিডিওটা দেখেছে, তার কাছে এই বাংলা প্রথম পত্র এখন টোটালি পানির মতো সহজ, অর্থাৎ বাংলা প্রথম পত্র টোটালি কমপ্লিট। কারণ ওইখানে আমরা এমনভাবে শিক্ষার্থীদেরকে গাইডলাইন সাজিয়ে দিয়েছিলাম যে ওই গাইডলাইনটা ফলো করার পর আর কোনো সাজেশনের ফলো করার প্রয়োজন নাই। তারপরও আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ফাইনাল সাজেশন। ফাইনাল পরীক্ষার জন্য লাস্ট মোমেন্টে কি কি পড়তে হবে, কোনগুলো পড়তে হবে সব কিছু আজকের ভিডিওর মাধ্যমে তুমি বুঝতে পারবে এবং সেই অনুযায়ী সামনের কয়েকদিন তোমাকে কন্টিনিউ করতে হবে। বাংলা প্রথম পত্রের একটা বই, একটা টেক্সট বুক আমি যদি তোমাকে হাতে দিই, তোমার বইটাই যদি তুমি হাতে নাও, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার চিন্তা ভাবনা করো, বইটা হাতে নেওয়ার পরে তোমার মাথার ভিতর ঘুরাবে যে এই বই এখন আমি কমপ্লিট করব কিভাবে, যে কয়দিন আছে তো বাংলা প্রথম কমপ্লিট করতেই শেষ হয়ে যাবে, অন্যান্য সাবজেক্টগুলো পড়বো কখন, এমনটা মনে হবে। এই জন্য লাস্ট মোমেন্টে পুরো বই না পড়ে শুধুমাত্র ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো সেগুলো পড়তে হবে। আমরা বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করেছি। অনেক শিক্ষার্থী প্রশ্ন করে যে ভাইয়া বিগত বছরগুলোতে তো শর্ট সিলেবাস ছিল, আমরা বিগত 5 বছর নয় 10 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করেছি। সেক্ষেত্রে যে চ্যাপ্টারগুলো আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়েছে এবং যে চ্যাপ্টারগুলো থেকে 26 সালে মাস্ট বি প্রশ্ন আসবে সেই চ্যাপ্টারগুলো তোমাকে আমি পড়তে বলবো। সেই চ্যাপ্টারগুলো কি কি সেগুলো বলবো, পাশাপাশি ওই চ্যাপ্টারের কি কি পড়বে, কোন অংশ পড়বে, কোন অংশ এমসিকিউর জন্য পড়বে, কোন অংশ সিকিউর জন্য পড়বে এবং কিভাবে পড়বে তার এভরিথিং আজকের ভিডিওতে আমরা বলে দিব এবং সেই অনুযায়ী তুমি সামনে কন্টিনিউ করতে পারলে ইনশাআল্লাহ বাংলা প্রথম পত্রে তোমার এ প্লাসটা নিশ্চিত থাকবে। প্রথমত আমরা যদি নম্বর বন্টনটা দেখি, আমাদের সৃজনশীলে থাকবে হচ্ছে 70 নম্বর, যেখানে প্রশ্ন থাকবে 11টা, লিখতে হবে কয়টা 7টা, বহু নির্বাচনী 30টা থাকবে, 30টারই অ্যান্সার করতে হবে, মোট হচ্ছে 100 মার্ক। এবং নম্বর বন্টনের গদ্যাংশে থাকবে হচ্ছে 4টা প্রশ্ন, টোটালি 4টা প্রশ্ন তোমাদের গদ্যাংশে থাকবে, যেখান থেকে 2টা প্রশ্নের অ্যান্সার করা বাধ্যতামূলক। পদ্যাংশে থাকবে হচ্ছে তোমাদের 3টা প্রশ্ন, যেখান থেকে 2টা অ্যান্সার করা বাধ্যতামূলক। উপন্যাস থেকে থাকবে 2টা প্রশ্ন, একটার অ্যান্সার করা বাধ্যতামূলক। এবং নাটক থেকে থাকবে 2টা প্রশ্ন, একটার অ্যান্সার করা বাধ্যতামূলক। এইভাবে 4টা অংশ থেকে টোটালি 6টা প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে করতে হবে। আর একটা প্রশ্নের অ্যান্সার তুমি যে কোনো জায়গা থেকে করতে পারো, এটা তোমাদের ইচ্ছা। অর্থাৎ তুমি ইচ্ছা করলে গদ্যাংশ থেকে 3টা দিয়ে অন্যান্যগুলো থেকে 2টা একটা একটা করে দিতে পারো, এটা তোমার ইচ্ছা। তুমি ইচ্ছা করলে পদ্যাংশ থেকে 3টা দিয়ে এখান থেকে 2টা, এখান থেকে একটা একটা করে নিতে পারো, এটা তোমার ইচ্ছা। অর্থাৎ তোমার যেখান থেকে ভালো লাগে সেখান থেকে তুমি অ্যান্সার করতে পারবে। আবার কেউ যদি মনে করে যে উপন্যাস থেকে আমি 2টার অ্যান্সার করবো, বাদ বাকিগুলো থেকে এখান থেকে একটা, এখান থেকে 2টা 2টা করে করবো, সেটা তার ব্যক্তিগত ইচ্ছা। অর্থাৎ এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে একটা, এখান থেকে একটা বাধ্যতামূলক, আর একটা যে কোনো জায়গা থেকে নিয়ে তুমি অ্যান্সার করতে পারবে। গদ্যাংশের জন্য আমাদের বইতে চ্যাপ্টার আছে অনেকগুলো, এতগুলো চ্যাপ্টার তো আমি লাস্ট মোমেন্টে পড়তে পারবো না, আর পড়তে গেলে মাথা ঘুরাবে। কারণ কি, শেষ মুহূর্তে সময় একদম নেই বললেই চলে। এই সময় অন্যান্য সাবজেক্ট আছে ওইগুলোও পড়তে হবে, আর লাস্ট মোমেন্টে এতগুলো চ্যাপ্টার না পড়ে আমরা অল্প কিছু চ্যাপ্টার দিয়েছি এবং এখান থেকেও আরও কিছু চ্যাপ্টার কমিয়ে দিব। অর্থাৎ আমরা এই সাজেশনটাকে এমনি শর্ট করে নিয়েছি, এখান থেকে আরও শর্ট করে দিব। প্রথমত 1 নম্বরে অপরিচিতা মাস্ট বি ইম্পর্টেন্ট, এটা পড়বে 3 স্টার দিলাম। বিলাসী অবশ্যই ইম্পর্টেন্ট, এটা পড়বে 3 স্টার দিলাম। অর্ধাঙ্গী ইম্পর্টেন্ট, 3 স্টার দিলাম। যৌবনের গান ইম্পর্টেন্ট, 3 স্টার দিলাম।
কপিল দাস মুর্মুর শেষ কাজ, এটাও 3 স্টার, এটাও পড়বে। পরবর্তীতে রেইনকোট, এটাও 3 স্টার হবে, এটা পড়তে হবে, মাস্ট বি ইম্পর্টেন্ট। মাসেপিসি, এটাও 3 স্টার হবে, ইম্পর্টেন্ট। জীবনবৃক্ষ, এটাকে আমরা 3 স্টার দিতে পারলাম না, নেকলেসটাকেও 3 স্টার দিতে পারলাম না। অর্থাৎ আমরা আমাদের মূল বই থেকে কিছু চ্যাপ্টার নিয়েছি, শর্ট করে সকল চ্যাপ্টার নিয়ে নাই, কিছু চ্যাপ্টার নিয়েছি। ওই কিছু চ্যাপ্টারের ভিতর থেকে আমরা আবার এখান থেকে 2টা চ্যাপ্টার কি স্কিপ করেছি, জীবনবৃক্ষ, নেকলেস। অর্থাৎ তুমি তোমার পুরো বইয়ের গদ্যাংশ থেকে যতগুলো গদ্যাংশ আছে, টোটাল গদ্যাংশের ভিতর 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা বোর্ড পরীক্ষা ফাইনাল পরীক্ষার জন্য পড়ে যাবে। ঠিক আছে, 2 জুলাই তোমার যে পরীক্ষাটা হচ্ছে সেই পরীক্ষার জন্য গদ্যাংশ থেকে এই 7টা পড়বে। আশা করা যাচ্ছে এই 7টা পড়লে এখান থেকে মানে ভাগ্য ভালো থাকলে 4টার ভিতর 4টাই কমন পাবে, অথবা মাস্ট বি 3টা কমন পাবেই, এটা 100% গ্যারান্টি সহকারে বলতে পারি। ঠিক আছে, 80% শিওর ধরে রাখো 4টার ভিতর 4টাই কমন আসবে এই 7টা থেকে। 26-এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো, এখন তোমাকে কি করতে হবে, আমি কোন কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলে দিলাম যে এই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট। এখন এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কিভাবে কমপ্লিট করলে আমি মাস্ট বি এখান থেকে প্রশ্ন কমন পাবো, অর্থাৎ এই চ্যাপ্টারগুলোর কি কি পড়তে হবে এবং সেগুলো আমি কোথায় পাবো সেগুলো বলবো। তার আগে আমি পদ্মাংশ অথবা কবিতার সাজেশনটা দিয়ে দিই, তারপরে এগুলো থেকে তোমাদেরকে কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেগুলো আমি বলে দিব। পদ্মাংশের জন্য বিভীষণের প্রতি মেঘনাদ মাস্ট বি ইম্পর্টেন্ট, এটা তোমাকে পড়তে হবে। সোনার তরী অবশ্যই গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারটাও পড়তে হবে। বিদ্রোহী গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারটাও 3 স্টার দিলাম, এটা পড়তে হবে। প্রতিদান ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটাও পড়তে হবে। পদ্মাটা অবশ্যই পড়বে। রিসেন্টলি আমাদের রাজবাড়ি, আমি যেহেতু আমার বাসা রাজবাড়িতে পদ্মা প্রকল্প নতুনভাবে তারা কাজ করতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ শুনে খুবই ভালো লাগলো। তো আমরা আশা করছি ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। এই পদ্মাটা মাস্ট বি ইম্পর্টেন্ট, এটাও তোমরা পড়বে। পদ্মার নামটা শুনে আমাদের এখানকার ঘটনাটা মনে পড়ে গেল, আজকে অনুমোদন হয়েছে। প্রত্যাবর্তনের লজ্জা অবশ্যই ইম্পর্টেন্ট, এটাকে আমি 2 স্টার দিচ্ছি। 18 বছর বয়স, এটাকে আমি 3 স্টার দিচ্ছি। ঠিক আছে, তাহার পরে মনে এটাকে কোনো 3 স্টার বা 2 স্টার দিচ্ছি না, ফেব্রুয়ারি 1969 এটাকে আমি 3 স্টার দিচ্ছি। কিংবদন্তির কথা বলছি, এটাকেও আমি ইনক্লুড করছি না। অর্থাৎ তোমাদের বইতে টোটাল যে কবিতাগুলো আছে, পদ্যাংশগুলো আছে, সেখান থেকে কিছু বাদশাদ দিয়ে আমি এখানে লিখেছিলাম, এবং এখান থেকে আমি আরও শর্ট করে দিচ্ছি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট না, ওইগুলোকে আলাদা করছি, আর যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট 3 স্টার দিচ্ছি ওইগুলোকে আলাদা করছি। অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থী বিভীষণের প্রতি মেঘনাদ, সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, পদ্মা, প্রত্যাবর্তনের লজ্জাটা একটু কম, লেস ইম্পর্টেন্ট, এটাকে আমরা পরবর্তীতে পড়বো। 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969 এই চ্যাপ্টারগুলো পড়বে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই পদ্যাংশ থেকে 7টা চ্যাপ্টার শিক্ষার্থীদেরকে পড়তে হবে। ঠিক আছে, এই 7টা চ্যাপ্টার টোটালি পড়বে। এই 7টা চ্যাপ্টার পড়ার পর যদি টাইম পাও, প্রত্যাবর্তনের লজ্জাটা, এটা কিন্তু আমি একেবারে বাতিল করি নাই, 2 স্টার দিয়েছি, একটু লেস ইম্পর্টেন্ট, 2 স্টার দিয়েছি। আর বাদের লিস্টে যেটা পড়েছে সেটা হচ্ছে তাহারই পরে মনে, এবং আমি কিংবদন্তির কথা বলছি। ফেব্রুয়ারি 1969 আমি টেস্টের জন্য বাদ দিয়েছিলাম, কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য এটা মাস্ট বি ইনক্লুড থাকবে। ফেব্রুয়ারি 1969 পড়তে হবে। এই জন্য মূলত আমাদের লাস্ট মোমেন্টের একটা চূড়ান্ত সাজেশন দরকার ছিল, যে 2-1টা চ্যাপ্টার এদিক ওদিক করবো কিনা সেটা বুঝে তারপরে 2-1টা চ্যাপ্টারকে আমি এদিক ওদিক করেছি। যেমন ধরো মাসিপিসি আমাদের টেস্টে ছিল না, কিন্তু আমি ফাইনালের জন্য ইনক্লুড করেছি। ফেব্রুয়ারি 1969 টেস্টে ছিল না, কিন্তু ফাইনালের জন্য ইনক্লুড করেছি। এই জন্য আমাদের এই পদ্যাংশ থেকে 7টা চ্যাপ্টার পড়তে হবে। টাইম পেলে প্রত্যাবর্তনের লজ্জাটা অবশ্যই তোমরা পড়বে, এবং গদ্যাংশের জন্য আমাদের এই 7টা চ্যাপ্টার পড়তে হবে। যদি সময় পাও, যেগুলো লেস ইম্পর্টেন্ট আমি ইনক্লুড করে নেই, ওইগুলো তখন তুমি পড়বে। আমাদের টোটাল বই থেকে আমরা কিছু চ্যাপ্টারকে আলাদা করেছি যেগুলো 26-এর জন্য ইম্পর্টেন্ট। এখন তুমি যদি পুরো বইটা পড়তে যাও, কখনো বোর্ড পরীক্ষার আগে একটা বইও তুমি কমপ্লিট করতে পারবে না লাস্ট মোমেন্টে। এই জন্য আমাদের দেওয়া সাজেশন ফলো করে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলোকে আমরা আলাদা করেছি এইগুলো তোমাকে পড়তে হবে। এখন বুঝলাম যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এগুলো থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন কমন আসবে। এখন আমি ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কিভাবে পড়বো, দরকার আছে না যে কি পড়বো বা কিভাবে পড়বো, এগুলো তো প্রয়োজন আছে। কিভাবে পড়বে সেটা একটু আমি বলে দিই। মনে করো অপরিচিতা গল্পটা তুমি পড়ছো, অপরিচিতা, এই অপরিচিতা কিভাবে পড়বে, কি কি পড়বে। প্রথমত 1 নম্বরে তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা প্রয়োজন হবে, যারা আমাদের ইতিমধ্যে 310 টাকার কোর্সে যুক্ত আছে ওদের অলরেডি কমপ্লিট, ওদের কিছু বলতে হবে না। 1 নাম্বার প্রত্যেকটা অধ্যায়ের জন্য ক এবং খ, এই 2টা প্রশ্ন জ্ঞানমূলক, অনুধাবনমূলক, মাস্ট বি ইম্পর্টেন্ট। আমরা আগে দেখতাম কি জানো, প্রশ্ন হাতে পেলে দেখতাম ক আর খ কমন আছে কিনা, গ ঘ বানিয়ে লেখা যাবে, গ ঘ অত টেনশনের প্রয়োজন নেই। ক খ কমন আছে কিনা এটা দেখতে হবে। ক খ যে এই সৃজনশীলের কমন থাকতো, ওই সৃজনশীল নিয়ে কোনো টেনশন করতাম না, ওটার গ ঘ এমনিতে লিখতে পারতাম, অর্থাৎ ওই পুরো সৃজনশীলটা কমপ্লিট করতে পারতাম। যদি ক খ কমন না থাকতো সেক্ষেত্রে ওইটাকে স্কিপ করতাম। ক খ মাস্ট বি ইম্পর্টেন্ট, একটা প্রশ্ন, একটা সৃজনশীল প্রশ্নের উত্তর শুরু করতে হলে। আমরা তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের যেই চ্যাপ্টারগুলোকে বাদ দিয়েছি, জীবনবৃক্ষ, নেকলেস,
ইংলিশ এই চ্যাপ্টারেরও আছে এবং আদার্স অন্যান্য সকল চ্যাপ্টারের আছে। প্রত্যেকটা চ্যাপ্টারে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক চ্যাপ্টার ওয়াইজ অপরিচিতার জন্য ওই চ্যাপ্টারে অ্যানালাইসিস করে জ্ঞানমূলক অনুধাবনমূলক যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে আমরা আলাদা পিডিএফ করেছি। বিলাসীর আলাদা আছে, অর্ধাঙ্গী আলাদা আছে, যৌবনের গাল আলাদা আছে, কপিল দাস মুর্মুর শেষ কাজ আলাদা আছে। এইভাবে শুধুমাত্র গদ্যাংশ না, পদ্যাংশেরও, উপন্যাসেরও, নাটকেরও প্রত্যেকটারই চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা করে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের আমরা পিডিএফ রেডি করেছি। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই পিডিএফগুলো কোনো শিক্ষার্থী যদি কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারে, এই পিডিএফগুলো যথেষ্ট এই ক এবং খ নাম্বার প্রশ্নের অ্যান্সার করার জন্য। অর্থাৎ ক খ সে আমাদের এই পিডিএফগুলো থেকে কমন পাবে। সেই পিডিএফগুলো সংগ্রহ করে মাস্ট বি পরীক্ষার আগ মুহূর্তে এগুলো কমপ্লিট করে ফেলবে। শুধুমাত্র এই সাবজেক্টের না, আমরা প্রত্যেকটা সাবজেক্টের যেটাতেই সৃজনশীল আছে ওইটারই আমরা ক এবং খর পিডিএফ রেডি করেছি আলাদা করে। ওই পিডিএফগুলোই তোমাকে লাস্ট মোমেন্টে পড়তে হবে, ঠিক আছে? ক খ নিয়ে আপাতত কোনো টেনশন নাই। ক খ কমন থাকলে ওই সৃজনশীল প্রশ্নের অ্যান্সার এমনিতেই করা যায়। এই জন্য ক খর জন্য মাস্ট বি আমাদের পিডিএফগুলো কমপ্লিট করার চেষ্টা করবে। যখনই তোমার ক খ কমপ্লিট শেষ, ক খ তুমি কমন পাচ্ছ, এবার গ ঘর অ্যান্সার করতে হবে। গ ঘর জন্য কি করতে হবে? আমরা শর্ট করে যে চ্যাপ্টারগুলো দিয়েছি, এই যে 7টা চ্যাপ্টার, এই যে 7টা চ্যাপ্টার দিয়েছি, এই 7 14টা চ্যাপ্টারের প্রথমত তোমার কাজ হবে গদ্যাংশের গল্পগুলো মনে রাখবে আর পদ্যাংশের কবিতাটা মনে রাখবে। মনে আছে যে ছোটবেলা যে ভূতের গল্পগুলো শুনেছিলাম সেগুলো এখনো অনেকের মনে আছে। একবারে শুনেছিলাম কিন্তু পরবর্তীতে বলতে পারতাম। এখন যদি একটা সিনেমা দেখি, সিনেমাটা দেখা শেষ হলেই ওই সিনেমায় কি কি হয়েছিল, কি কি ঘটনা ঘটেছে সেটা কিন্তু আমরা বলতে পারি। এটাও সেম প্রসেসে করতে হবে। তোমাকে এই পড়াগুলো গল্প আকারে পড়তে হবে। তুমি যদি পড়া মনে করে পড়ো, জীবনও কমপ্লিট হবে না। যখনই গল্প আকারে মনে করে পড়বে তখন দেখবে পুরোটা পড়ার পর ওই গল্পটা তুমি বলতে পারছো। তোমার এখন মেইন কাজ হবে গল্পটা মনে রাখবে। প্রত্যেকটা গল্প, অপরিচিত গল্পে কি বিষয়ে কথা বলা হয়েছে সেই বিষয়টা মনে রাখবে। গল্প তোমার মেইন কাজ হবে গল্প। বিলাসীতে কি বিষয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়টা মনে রাখবে। গল্পটা মনে রাখতে কেন বলছি জানো? মূল বই থেকে গল্পটা মাথার ভিতর নিবে, কারণ কি এই গল্প দিয়ে তুমি গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করবে। গল্প যদি মাথায় থাকে, গল্প যদি মনে থাকে, পরীক্ষার হলে গ ঘর অ্যান্সার করা কোনো প্রবলেমই হয় না। অনেক শিক্ষার্থী বলে ভাইয়া সৃজনশীল দেন, সৃজনশীল দেন। আচ্ছা, আমি যদি ওকে 100 সৃজনশীল দিই, ও কি পরীক্ষার হলে একটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারবে? ও তো কিছু জানে না। এই গল্পে, এই অপরিচিত গল্পে কি বিষয়ে আলোচনা করা হয়েছে এটা যদি তুমি না জানো, তুমি কিভাবে সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করবে? বিলাসীতে কি বিষয়ে আলোচনা করা হয়েছে এই গল্প যদি না জানো, তুমি উদ্দীপকের সাথে কি মিলাবে আর কিভাবে অ্যান্সার করবে? সৃজনশীল 50টা দেন, 100টা দেন, এগুলো পড়ে যাবো, এখান থেকে কমন আসবে। এইভাবে কি বোর্ড পরীক্ষায় আদৌ কমন পাওয়া যায়? যারা এভাবে পড়ে যায় তারা পরীক্ষার হলে ফেল যায়। এই যে প্রতি বছর 4 লক্ষ 5 লক্ষ ফেল আসে কিভাবে? এভাবেই তো আসে। তোমরা ভুল প্রসেসে পড়ে যাও, পরবর্তীতে পরীক্ষার হলে গিয়ে ফেল করো। অথচ ওই প্রসেসের থেকেও সহজ প্রসেস আছে, যেভাবে আমরা সুন্দর করে সৃজনশীল ক খ গ ঘর অ্যান্সার করতে পারি, সেই প্রসেসগুলো আমরা ফলো করি না। তোমার মেইন কাজ হবে ক খটা আমাদের পিডিএফে যেগুলো দিয়েছি আমরা অধ্যায় ভিত্তিক, সেগুলো কমপ্লিট করবে। পরবর্তীতে 2 নম্বরের কাজ হবে এই গল্পটা, প্রত্যেকটা গল্প একবার করে পড়বে, পড়ে মাথার ভিতর নিবে, যাতে আমি এই গল্পটা পড়া শেষে বলতে পারি যে যৌবনের গান গল্পে কি বলা হয়েছে, কপিল দাস মুর্মুর শেষ কাজে কি বলা হয়েছে, রেইনকোটে কি বলা হয়েছে, যাতে একটা গল্প পড়ার পর আমি এগুলো বলতে পারি। এই গল্পটা মাথার ভিতর নিব, এই গল্পই আমাকে পরীক্ষার হলে গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার একদম ইজিলি করতে সহযোগিতা করবে। প্রথমত তুমি গল্পটা পড়বে, ঠিক আছে? এগুলো হচ্ছে সৃজনশীলের জন্য বলছি, এমসিকিউর জন্য পরে আসছি। এবং পদ্যাংশের জন্য যে কবিতাগুলো আছে এই কবিতাগুলো পড়তে হবে। তুমি যেভাবে গল্পটা পড়বে সেম ওয়েতে কবিতাগুলো পড়বে। অর্থাৎ আমরা কবিতার জন্য যেগুলো দিয়েছি সেই কবিতাগুলো পড়বে, ঠিক আছে? এই 7টা কবিতা যখনই সুন্দর করে মাথার ভিতর নিবে, এই কবিতার রিলেটেড যে প্রশ্নগুলো আসবে, সৃজনশীলগুলো আসবে, ওইগুলোর গ এবং ঘয়ের অ্যান্সার তুমি ইজিলি করতে পারবে। ক খ শুধুমাত্র আমরা গদ্যাংশের জন্য না, পদ্যাংশের জন্য দিয়েছি। বিভীষণের প্রতি মেঘনাদ আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ ক খ প্রশ্ন রেডি করা আছে, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন, এগুলো তোমাকে পড়তে হবে। সোনাত্তরী আলাদা করে আছে, এগুলো তোমাকে পড়তে হবে। শুধুমাত্র পদ্যাংশ না, উপন্যাস, লাল সালু রিলেটেড যত রকমের ক প্রশ্ন হতে পারে, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলোকে আমরা আলাদা করেছি। ওই ক নাম্বার প্রশ্নগুলো পড়লেই হবে। সিরাজউদ্দৌলা রিলেটেড যে ক প্রশ্নগুলো হতে পারে সেগুলোকে আলাদা করে রেডি করেছি। ক খ প্রত্যেকটা চ্যাপ্টারের আমাদের কাছে পিডিএফ আছে, সেই পিডিএফগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। লাস্ট মোমেন্টে এই পিডিএফগুলো কমপ্লিট করলে এই ক খ একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। অর্থাৎ তোমার যে সৃজনশীল প্রশ্নগুলো আসবে, তুমি টোটালি ক এবং খ নাম্বার প্রশ্ন কমন পাবে। আর গ ঘর অ্যান্সার করার জন্য যেটা গল্প আছে, গল্পটা মাথার ভিতর নিবে। অর্থাৎ প্রথম কাজ হবে তোমার গল্পটা পড়া। ক খর পিডিএফ যখনই পড়া শেষ, তখন তুমি গল্পটা পড়বে। কবিতা থাকলে কবিতাটা পড়বে, উপন্যাসটা একবার পড়বে, নাটকটা একবার পড়বে। যখনই এর স্টোরিগুলো, সারমর্মগুলো তোমার মাথার ভিতর থেকে যাবে, যে কোনো সৃজনশীল প্রশ্নের অ্যান্সার তুমি করতে পারবে। আলাদা করে 50টা 100টা সৃজনশীল প্রশ্ন তোমাকে পড়ে যেতে হবে না। মূল বইয়ের উপর ফোকাস করো এবং মূল বইয়ের টপিকগুলো মাথায় রাখার চেষ্টা করো। এই হচ্ছে আমাদের টোটাল সৃজনশীলের সাজেশন। ক খর জন্য আমরা যা দিলাম সেগুলো কমপ্লিট করবে এবং গ ঘরের জন্য গল্প, কবিতা, নাটক, উপন্যাস একবার করে এক একটা গল্প পড়বে, এক একটা কবিতা পড়বে, পড়ে ওইটার সারমর্মটা মাথার ভিতর নেবে। এতটুকুই যথেষ্ট সৃজনশীল প্রশ্ন সবগুলো কমন পাওয়ার জন্য এবং সবগুলো অ্যান্সার করার জন্য। তারপরে তোমার যেখানে ভালো লাগে, যেটার অ্যান্সার
অ্যান্সার করতে ভালো লাগে ওইটার অ্যান্সার তুমি করবে। এবার আমাদের সৃজনশীলের এই 70 মার্কে গেল, আমি যেভাবে বললাম সেভাবে পড়বে ইনশাল্লাহ। বাংলা প্রথম নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। বহু নির্বাচনী 30 কমন পাবো কিভাবে? বহু নির্বাচনী 30টা কমন পেতে হবে। বহু নির্বাচনী 30 কমন পাওয়ার জন্য কোনো শর্ট সাজেশন নাই। কেন জানো? যে অধ্যায়টা আমি বাদ দিয়েছি এখান থেকেও তোমার 2টা এমসিকিউ প্রশ্ন হতে পারে। যে অধ্যায়টা আমি বাদ দিয়েছি এখান থেকে 2টা হতে পারে, এখান থেকে 2টা আসতে পারে, এখান থেকে 2টা আসতে পারে। এমসিকিউর জন্য তুমি কোনো চ্যাপ্টার বাদ দিতে পারবে না। কিন্তু এমসিকিউটা আমরা কিভাবে পড়বো? এমসিকিউ ওইভাবে পড়ে কি কমন পাওয়া সম্ভব? আমি যদি কেউ যদি আমাকে বলে যে ভাইয়া তোমাকে 500 এমসিকিউ দিচ্ছি এগুলো পড়ো, পরীক্ষার আগ মুহূর্তে এগুলো সবচেয়ে বেশি পরিমাণে হয়, এই কাজগুলো করো না। এমসিকিউ কোনো তাবিজ ফলো করে পরীক্ষার হলে কমন পাওয়া যায় না। এমসিকিউর জন্য আমার যে মূল বইটা আছে এই মূল বইটা আমাকে কমপ্লিট করতে হবে। মূল বইটা কিভাবে কমপ্লিট করব এইটা যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাই 30টার ভিতরে 30টা এমসিকিউ কমন পেতে চাই, তাহলে আমি তোমাকে সেই পথ দেখিয়ে দেবো যে তুমি কিভাবে 30টা এমসিকিউ কমন পাবে। প্রথমত যখনই তুমি গল্পটা পড়লে আপাতত ওই গল্প রিলেটেড যে কোনো এমসিকিউ আসুক অ্যান্সার করতে পারবে না। আমার যদি অপরিচিতা গল্পটা জানা থাকে যে অপরিচিতা গল্পে কি কি বিষয়ে লেখা হয়েছে, কি কি বিষয়ে কথা বলা হয়েছে, এই অপরিচিতা গল্প রিলেটেড যে কোনো এমসিকিউ করলে আমি অ্যান্সার করতে পারবো না। গল্পটা মাথায় রাখলে একদিকে যেমন সিকিউ প্রশ্নের অ্যান্সার করতে পারবো, অন্যদিকে আমি এমসিকিউর প্রশ্নের অ্যান্সার করতে পারবো। তোমার মেইন কাজ হবে এমসিকিউ কমন পাওয়ার জন্য প্রথমত তুমি গল্পটা মনে রাখবে, তারপরে লেখকের নাম মনে রাখবে। ঠিক আছে? লেখকের নাম, কোন গল্পের লেখককে, অপরিচিত লেখককে, বিলাসী লেখককে, অর্ধাঙ্গীর লেখককে, তারপরে কবিতা বিভীষণের প্রতি মেঘনাদের লেখককে, সোনাতরী লেখককে, বিদ্রোহীর লেখককে, এইভাবে প্রত্যেকটারই লেখকের নাম মাথায় রাখবে। প্রথমত গল্প, তারপরে লেখকের নাম এমসিকিউর জন্য। তারপরে তোমার মেইন কাজ হবে লেখক পরিচিতি। যদি গল্পে হয় তাহলে লেখক পরিচিতি পড়বে। ঠিক আছে? এইগুলো তোমাকে এমসিকিউর জন্য পড়তে হবে, একটা এমসিকিউ মিস যাবে না। এখান থেকে সকল এমসিকিউ আসবে, লেখক পরিচিতি পড়বে। পরবর্তীতে শব্দার্থ পড়বে, আমি মনে হয় বোর্ডের বাইরে চলে গেছি। পরবর্তীতে শব্দার্থ পড়বে। পরবর্তীতে তোমাকে পাঠ পরিচিতি পড়তে হবে। পাঠ পরিচিতি পড়তে হবে। পাঠ পরিচিতি পড়তে হবে। একটা গল্প রিলেটেড যে এমসিকিউগুলো আসবে সেই এমসিকিউর টপিক হচ্ছে এইগুলোই। গল্পটা যখন সৃজনশীলের জন্য পড়ছো ওটা সৃজনশীলের পাশাপাশি ওখান থেকে এমসিকিউর প্রশ্নের অ্যান্সারও করতে পারবে। লেখকের নাম পড়বে, ওই গল্পের লেখককে সেটা তোমাকে মাথায় রাখতে হবে। লেখক পরিচিতি, শব্দার্থ, পাঠ পরিচিতি, এখান থেকেই সকল এমসিকিউ আসবে। কবিতার জন্য কবিতার তো আর লেখক পরিচিতি নেই, ওটা হচ্ছে কবি পরিচিতি। ওকে? ওটা কবি পরিচিতি পড়বে, কবি পরিচিতিটা পড়বে। কবিতাটা যে লিখেছে তার নাম, পরবর্তীতে কবি পরিচিতি, শব্দার্থ, লাস্ট পাঠ পরিচিতি, এগুলো পড়বে কবিতার জন্য। এবং সেম প্রসেসে লাল সালু এবং সিরাজউদ্দৌলা এই দুইটাও তোমাকে পড়তে হবে। এমসিকিউতে 30টার ভিতরে 30টা এমসিকিউ যদি কমন পেতে চাও তোমার সামনে সহজ একটা প্রসেস আছে, সেটা হচ্ছে টেক্সট বুক। এই টেক্সট বুকের তুমি কি কি পড়বে, কোনটা কিভাবে পড়বে, কোনগুলো মাথায় রাখবে সেগুলো কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি। যদি গল্প হয় গল্পটা পড়বে, ওই গল্পের লেখককে সেটা তোমাকে মাথায় রাখতে হবে। গল্পের লেখক পরিচিতি, শব্দার্থ, পাঠ পরিচিতি, এগুলো মনে রাখলে যথেষ্ট। এখান থেকে তুমি সকল এমসিকিউ কমন পাবে। কবিতা হলে কবিতা তো সৃজনশীলের জন্য তুমি টপিকটা মাথায় নিয়েছো, অর্থাৎ কবিতাটা যে রিলেটেড আসে সেটা তো তুমি অলরেডি জানো। পরবর্তীতে ওই কবিতার লেখককে, কবি পরিচিতি, শব্দার্থ, পাঠ পরিচিতি, এইগুলো তোমাকে মাথায় রাখতে হবে। সেম ওয়েতে লাল সালু সিরাজউদ্দৌলা তুমি কমপ্লিট করবে। অর্থাৎ তোমাকে আমি ক খর পিডিএফ দিয়ে দিচ্ছি। গ ঘর জন্য গল্পটা তোমাকে মাথায় রাখতে হবে। এই গল্প দিয়েই পরবর্তীতে তুমি এমসিকিউর প্রশ্নের অ্যান্সার করতে পারবে। এবং গল্পটা মাথায় থাকলে বা কবিতাটা মাথায় থাকলে যে কোনো সৃজনশীল প্রশ্নের গ ঘর অ্যান্সার একদম ইজি প্রসেসে করা যায়। এই জন্য আলাদা করে কোনো তাবিজ ফলো করা লাগে না যে আমি 50টা 100টা সৃজনশীল প্রশ্ন পড়ে গেলাম। না, আমি তো ক খর পিডিএফ তোমাকে দিয়ে দিচ্ছি। গ ঘর জন্য শুধুমাত্র গল্প এবং কবিতাটা মাথায় রাখবে। এবং এই গল্প কবিতা কখনো পড়া মনে করে পড়বে না। যদি পড়া মনে করে পড়ো আর মুখস্থ করো, এই মুখস্থ বিদ্যা পরীক্ষার হলে কোনোদিনও কাজে লাগবে না। এটাকে গল্প মনে করে পড়বে। কবিতা পড়ছো ওইটাকেও সেম ওয়েতে তুমি পড়বে, যে আমি একবার পড়লে যেন পড়া শেষে বলতে পারি, যেভাবে আমি ভূতের গল্প একবার শোনার পর আমি বলতে পারি পুরো গল্পটা, যে কি গল্পটা শুনলাম। একটা সিনেমা দেখলে যেমন সিনেমা শেষে বলতে পারি এই সিনেমায় কি কি হয়েছে, সেম ওয়েতে তোমাকে পড়াটা পড়তে হবে, গল্পটা বা কবিতাটা পড়তে হবে, যেন আমি এইটা একবার পড়ার পর বলতে পারি যে এখানে কি কি বিষয় আলোচনা করা হয়েছে। এটা যদি করতে পারি তাহলে পরীক্ষার হলে যে কোনো প্রশ্নের অ্যান্সার করতে পারবো। সেম ওয়েতে ওই গল্প কবিতা থেকে বা নাটক থেকে, উপন্যাস থেকে তুমি এমসিকিউ প্রশ্নের অ্যান্সার করতে পারবে। এবং আলাদা করে তোমাকে শুধুমাত্র প্রত্যেকটা গল্প, কবিতা, নাটক বা উপন্যাসের কোনটার লেখককে এইটা তোমাকে মাথায় রাখতে হবে লাস্ট মোমেন্টে। এইটা মাথায় রাখার পাশাপাশি লেখক পরিচিতি অথবা কবি পরিচিতি, সেই সাথে শব্দার্থ, পাঠ পরিচিতি, এইগুলো কমপ্লিট করে যাবে ইনশাল্লাহ। 30টার ভিতর 30টা এমসিকিউ কমন থাকবে। এর আদার্স অন্য কেউ যদি তোমাকে অন্য কোনো তাবিজ দেয় যে এই তাবিজটা ফলো করো, তাহলে মনে করবে প্রতি বছর যে 4-5 লক্ষ শিক্ষার্থী ফেল যায় না, ওই ফেলের লিস্টে 26 সালে এসে তুমি পড়ে গেছো, অলরেডি পড়ে গেছো।
আমি তোমাকে সেই প্রসেস দেখাচ্ছি যেটা লিগেল ওয়ে, যেভাবে তুমি পরীক্ষার জন্য একটা A+ প্রিপারেশন নিতে পারো, যেভাবে তুমি পরীক্ষার জন্য বেস্ট ওয়েতে প্রিপারেশন নিতে পারো, অথচ তুমি ইললিগাল ওয়ে ফলো করছো। বোর্ড তোমাকে একটা বই দিয়েছে যে এই বইটা তোমাকে পড়তে হবে, আর তুমি কি করছো, তুমি গাইড টেস্ট পেপারের যে 200-300 এমসিকিউ আছে সেগুলো ফলো করছো। ওরা এমসিকিউগুলো রেডি করলো কিভাবে? বই থেকে রেডি করা নেই? তাহলে ওই বইটাই তো তোমার কাছে আছে, কি কি পড়তে হবে সেগুলো তো আমি বলে দিলাম, সেগুলো পড়লেই তো হচ্ছে, তাহলে ওই এমসিকিউর কি দরকার? বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ এই টোটাল বিষয়গুলো কমপ্লিট করার পর তোমাকে সলভ করতে হবে, নিজে নিজে সলভ করতে হবে। যে তুমি একটা বোর্ড পরীক্ষায় বসেছো, প্রত্যেক দিন যখনই তুমি বাংলা প্রথমটা হাতে নিয়েছো, পড়াটা কমপ্লিট করেছো, পড়া শেষে তুমি কি করবে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ সলভ করবে, বিগত 5 বছরের এক এক দিন এক একটা বোর্ড করে নিয়ে নিয়ে সলভ করবে, নিজেই বুঝতে পারবে যে তোমার প্রিপারেশনটা কেমন হলো, নিজেই যাচাই করতে পারবে। বোর্ড পরীক্ষার হলে গিয়ে যদি ভুল করো, সেই ভুলের সমাধানের উপায় থাকবে না। আর যদি বোর্ড পরীক্ষার আগে নিজেকে একবার বোর্ড পরীক্ষায় বসিয়ে দেখো, তাহলে ওইটা সমাধানের উপায় থাকবে। তুমি নিজেই বুঝতে পারবে যে আমার প্রিপারেশন কতটা শক্তপোক্ত হয়েছে এবং আমার আরও কতটুকু প্রিপারেশন নেওয়া উচিত। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে এই বাংলা প্রথম পত্রের টোটাল বিষয়টা আমি বোঝাতে পেরেছি। বাংলা প্রথম পত্রের জন্য এভাবেই প্রিপারেশন নিবে, যেখানে আমাদের পিডিএফগুলো ফলো করা প্রয়োজন সেখানে পিডিএফগুলো ফলো করবে, যেখানে যেটা ফলো করা প্রয়োজন সেটা আমি অলরেডি বলে দিয়েছি। আমাদের গাইডলাইন ফলো করে কোনো শিক্ষার্থী যদি বাংলা প্রথম পত্রের প্রিপারেশন নিতে পারে, বাংলা প্রথম পত্রে তার টোটাল প্রশ্ন কমন থাকবে, একটাও মিস হবে না। এবং এছাড়া আদার্স কোনো উপায়ও নাই যে উপায়ে তুমি অন্যরকমভাবে প্রিপারেশন নিতে পারো। প্রিপারেশন লাস্ট মোমেন্টে নিতে হলে তোমাকে এইভাবে নিতে হবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। যারা এখনও আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়া নেই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।